শেরপুরের পানিহাটায় দিয়ে এর আগেও গিয়েছিলাম ঝিনাইগাছি বা গজনির দিকে। এখন চলে আসছি ফাইনালি নকুগাঁও স্থলবন্দর নলিতাবাড়ি শেরপুর। আসসালামু আলাইকুম ফ্রম শেরপুর অ্যান্ড বাইক অলরেডি লোড করা আছে। কালকে রাতে শেরপুরে আসছিলাম, এখন শেরপুর থেকে বের হয়ে যাব শেরপুর জেলাটি আরেকবার ঘুরে দেখার জন্য। সো আজকে আমরা শেরপুর জেলার মধুটিলা অ্যান্ড নকুগাঁও স্থলবন্দর এই দুইটা স্থান ভ্রমণ করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো। এই ট্যুরটায় আপনাদেরকে মানে পাহাড় ঘেঁষে সব কিছুই দেখাচ্ছি। এটাও মেবি পাহাড় ঘেঁষা, যেহেতু একদম মেঘালয়ের পাশে। সো চলুন দেরি না করে আমরা চলে যাই এই যে ঝিনাইগাতি নলিতাবাড়ি। আমরা কালকে রাতে এই রাস্তা দিয়ে আসছিলাম নলিতাবাড়ি থেকে। সো শেরপুর জেলায় যারা আসবেন তারা জানেন এখানে সবসময় 1 টাকা এক্সট্রা থাকে বাইকের তেলের দাম। যখন 123 টাকা থাকবে তখন এইখানে লাগবে আপনার নিতে 124, মানে 1 টাকা করে অলওয়েজ এদের এখানে বেশি রাখে। আমি জানি না কেন, বলে যে ওই যে ক্যারিং কস্ট যেটা আছে সেটা নাকি বেশি এখানে। মানে বুঝলাম না ডিপো থেকে আসলে কত দূর। যত ভিতরের দিকে গেছি পাহাড়ে, মানে 1 টাকা খুব রেয়ার দেখছি বেশি। Water run, the river's gonna cry when you're gone. হ্যাঁ হ্যাঁ দেন টিকিট, টাকা নিয়ে যাও। কত টাকা করে? আরে ধরো না। হ্যাঁ রে। সো পার্কের যে ইজারাদার বা গেটম্যান যারা চালাইতে চাচ্ছে, হ্যাঁ পাওয়ার এটার মেইন মজা পাওয়ার ওই সাইডে। হ্যাঁ মূলত এই মধুটিলায় মেবি মানুষ বেশি পিকনিক করতে আসে। গজনিতেও যায় অনেকেই, বাট আমরা যে সময়টা গেছিলাম ওইটা পিকনিকের সিজন ছিল না। এখন হচ্ছে পিকনিকের সিজন, এই পিকনিক করতে আসছে। ভালো, আমরা যখন স্কুল কলেজে থাকতাম এরকম পিকনিকে আসতাম। প্রত্যেক জেলায় এরকম পিকনিক স্পট আছে। অ্যান্ড আপনার জেলায় কোন কোন পিকনিক স্পট আছে একটু কমেন্ট বক্সে জানান। হচ্ছে মধুটিলার ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো না, অনেক জীবনে ওয়াচ টাওয়ারে উঠছি। একটু অফ রোডের দিকে যাব, অফ রোডে গিয়ে ড্রোন উঠায় এখানকার সৌন্দর্যটা দেখাবো আপনাদেরকে। তো এই রাস্তা দিয়ে একটু অফ ট্রেল করলাম, এখানে আসলাম। এখানে একটু টাফ, এই যে উপর দিয়ে ড্রোনটা উড়াবো। তো চলুন আগে এখানে একটু ড্রোন ফুটেজ দেখি যে মধুপুর টিলার ড্রোনের বা পাখির চোখে থেকে কেমন। তো এখানে ড্রোন ফুটেজটা আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আরেকটু ঘুরবো পাশাপাশি। এই ট্রেলটা যদি একটু বেশি বড় হতো আর সামনে গিয়ে যদি কাঁচা রাস্তা হইতো তাহলে খুব বেশি অ্যাডভেঞ্চার হয়ে যেত, বাট সামনে গিয়ে শেষ হয়ে গেছে। আমরা যেখানে গেছি তারপরে যে ঢালটা ছিল সেই ঢালের পরে সিঁড়ি চলে আসছে, নাহলে আমরা আরও ভিতরে যেতাম। দেখি ওই দিকে আরেকটা নাকি এরকম আছে, ওইটাতে ভালো হয় কি না। এটা কি বন কেটে আনা কি জানি একটা, এটা আসলে কত বড় আমি নিজেও বুঝতেছি না। বাট যাচ্ছি বাঘ, ফেক বাঘ দুইটা। বাংলাদেশ টিমের 2 বাঘ 2 সাইড থেকে আমাদেরকে ওয়েলকাম করলো মধুটিলায়। এখানে গান বাজনা হচ্ছে অ্যান্ড এটা মেবি রেস্ট হাউস মধুটিলার। এই যে আমাদের রিফাত সাহেব, এই সাইডে বন। একটা ছোট্ট ট্রেল আছে মনে হয়, ওই যে সবাই নিচে বাচ্চারা যাচ্ছে।
বাইক নিয়ে আসলে আসলে বাইক থেকে নেমে আবার এইসব ট্রেইলে হাঁটতে খুব পেইন হয়ে যায়, মানে শরীরটা একদমই কি বলবো নিস্তেজ হয়ে যায়। এজন্যে বাইকের এইটা একটা ডিমেরিট আসা। বাট এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ হেঁটে যায়, বাট আমরা বাইক নিয়ে যেতে পারি, এটা আবার মেরিট। সো এখন আমরা যাব হচ্ছে নকুগাঁও স্থলবন্দরে। এইখানে আরেকটু ট্রেইল আছে, ওইখানে একটু বাইক চালাবো তারপরে। এই যে দুইবার যে শেরপুরে আসলাম, শেরপুরে রিফাত আছে, আরও ভাই ব্রাদাররা আছে, আপনারা আছেন। এই যে দেখেন প্রাকৃতিক সিনারিও সব কিছু মিলায় এখন মাঝে মধ্যে মনে হয় যে শেরপুরেও আমার একটা বাড়ি থাকলে খুব ভালো হতো। মানে শেরপুরটা এখন আমার কাছে খুব নিজের মনে হয়, আমি জানি না কেন। আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে মানে কেন আমি এই যে ফিলিংসটা আমার আসতেছে। মানে আমি কোনো বানোয়াট কথা বলি না, দেশের তো বিভিন্ন ডিস্ট্রিক্টেই যাই, তাই না? যেমন সিলেটের কথাটা আমি অকপটে স্বীকার করতে পারি, এটাও আমি মোটামুটি স্বীকার করতে পারি। যতটুকু শুনছিলাম যে নকুগাঁও স্থলবন্দর থেকে কিছু দূর গেলে নাকি একটা এয়ারপোর্ট পড়ে, আর ওই এয়ারপোর্টে প্রাইভেটলি আপনি হেলিকপ্টার ভাড়া করে যে কোনো জায়গায় যাইতে পারবেন, আপনি মেঘালয় বলেন। সো এইরকম একটা পোস্ট দেখছিলাম, আমি জানি না যে এটা সত্যতা কতটুকু। এক ভাইয়া ট্রাভেল গ্রুপে পোস্ট করছে যে খুব কম খরচে বা কম সময়ে আপনি মেঘালয় যেতে পারবেন। হেলিকপ্টারের ভাড়াও খুব একটা বেশি দেখিনি, 5,000 না 8,000 রুপি এইরকম টাইপের কিছু ছিল। এই জন্য সেই থেকে আমার আসলে এই নকুগাঁও স্থলবন্দরটা মানে দেখার বা জানার খুব ইচ্ছা জাগে যে হ্যাঁ, এই দিক দিয়ে যদি এরকম হয় যে আমরা বর্ডার পার হয়ে একটা হেলিকপ্টার নিয়ে যাচ্ছি, তাহলে একটা আলাদা রকম না ট্যুরের একটা ফিলিংস চলে আসে। প্রত্যেকটা দেশের যে কোনো বর্ডারে যাবেন বাংলাদেশে এরকম সিন দেখতে পারবেন, দুই সাইডে পাথর আর ধুলাবালি পাথরের, অ্যান্ড তার মাঝখান দিয়ে আপনাকে বর্ডারে যেতে হবে। বর্তমানে আছি নকুগাঁও স্থলবন্দর শেরপুরের, অ্যান্ড এই যে আমার পিছনে ইন্ডিয়ান গাড়িগুলো দেখছেন। আর যদি আমি আপনাকে মানচিত্রে বুঝাই যে আমরা আছি বর্তমানে কোথায়, ঠিক এই যে এই জায়গাটার মধ্যে আমরা আছি, এই যে এই সাইডটা, হ্যাঁ আমরা মূলত এই জায়গাটার মধ্যে বর্তমানে আছি। এই যে এই জায়গাটা স্থলবন্দরটা হচ্ছে আমি ম্যাপের মধ্যে যেটা দেখাইলাম সেটা। তো জায়গাটা সুন্দর, অ্যাজ ইউজুয়াল যে বর্ডারগুলো থাকে সেরকমই। A few moments later. অনেকক্ষণ হয়ে গেল, অলমোস্ট আধা ঘন্টা থেকে এরকম ছবি তুলতেছে সবাই। বাইকের উৎসুক জনতার ভিড়, বাইকটাই প্রাণকেন্দ্র হয়ে গেছে আর কি। বাইকটা রাখছি ঠিকই, পুরোই কারাকারি অবস্থা। নকুগাঁও স্থলবন্দর এসে ভালোই লাগলো, মানে বাইকটা অলমোস্ট হাফ অ্যান আওয়ার সবাই ছবি তুললো, বের হইতেই পারছিলাম না। আর এখন আমরা আমাদের তৃতীয় যে স্পট আছে পানিহাটা, এই জায়গাটায় যাব। তুমি খালি আগের ভিডিওতেও কিন্তু তোমার এইরকম কথা ধরা পড়ছে, এইটাতেও চাইরা দিব, দাঁড়াও। দুষ্টু পানি কথাবার্তা বলে ছেলে বলে বর্ডার দেখলেই। পানিহাটায় যাই, ওই জায়গাটা নাকি একটু মনোরম পরিবেশ আছে। পানিহাটা যেতে যেতে তো আমার পানি বের হয়ে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যে এই দিক দিয়ে লাল বালি আছে না, পাথর প্লাস বালি লাল কালারের, সেগুলো এইদিকে কোথাও পাওয়া যায় বা বর্ডার থেকে আসে কোনো একটা কারণে, অথবা খনন করতেছে। এরকম একটা খালি গাড়ি যাচ্ছে ওই পাথরের। জায়গাটা সুন্দর, আমার সেই সুন্দর আছে জায়গাটা। এই জায়গাটা হয়তো বা শেরপুরেরই খুব কম মানুষ আসে, আই থিঙ্ক সো। ফাইনালি আমরা শেরপুরের পানিহাটায়। তো ওই পিছনে যে ব্রিজটা দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার, অ্যান্ড ওদের রাস্তাটা দেখলে মনে হচ্ছে সেরা একটা রাস্তা। নদীটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ভোগাই নদী। এই নদীটা শেরপুরে এসে এই পানিহাটায়
ইন্ডিয়া এবং বাংলাদেশকে বিভক্ত করেছে। অর্ধেক বাংলাদেশের, অর্ধেক হচ্ছে ভারতের। অ্যান্ড শেরপুরের এই জায়গাটির মাধ্যমেই আমাদের বর্ডার ট্যুরের একদম সমাপ্তি হয়ে যাচ্ছে। আশা করি পুরো সিরিজটা আপনারা অনেক উপভোগ করেছেন এবং চেষ্টা করেছি আমি আমার নিজের পক্ষ থেকে যে আরও সুন্দর ভিডিও করা এবং আপনাদেরকে ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আর যদি আপনাদেরকে লং রাইড নিয়ে একটু কথা বলি, প্রথমত হচ্ছে খুবই ফান রাইড ছিল, আর কোনো রকমের ব্যাক পেইন হয়নি, কোনো আলহামদুলিল্লাহ সমস্যার মধ্যে পড়িনি বাইক নিয়ে। অ্যান্ড খুবই সুন্দরভাবে আমি এই রাইডটা কমপ্লিট করতে পারছি। সামনে আমাদের আরও বাইক রিলেটেড ভিডিও আসতেছে, আশা করি সেই ভিডিওগুলোতে আপনারা সাপোর্ট দিবেন। তো বিদায় নিচ্ছি এই সিরিজ থেকে, দেখা হবে পরের কোনো গল্পে। টিল নাও, আসসালামু আলাইকুম।